সুপ্রিয় দর্শক শ্রোতা, সোনালী নিউজের স্টুডিও লাইভ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ইয়াসিন আলী। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি বিনোদন জগতের খুঁটিনাটি বিষয় নিয়ে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সোনালী নিউজের সিনিয়র সাংবাদিক আকাশ নিবিড়। ভাই কেমন আছেন? এই তো ভালো। বর্তমানে আমাদের বিনোদনে সবচেয়ে বেশি আলোচনায় আছেন শাকিব খান। শুরুতেই বলতেছি শাকিব খান, কারণ সম্প্রতি এই সুপারস্টারের একটা সিনেমা আসছে তুফান। অনেকেই বলছেন এই তুফান সিনেমাটা নাকি ভারতের অ্যানিমেল আর কেজিএফ এর আদলে বানানো হয়েছে। সম্প্রতি প্রযোজক আসাদ আদনানও ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তুফানকে নকল বলে খোঁচা দিয়েছেন। এই বিষয়ে কি বলবেন আপনি? সেটা বলবো যে আপনি দেখেছেন, আমি প্রযোজনা সংস্থা একটু আগে আমি ফোন করে জেনেছি, তারা কিন্তু ফোনে জানালো যেটা আসলে একদম সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। আর এখানে হচ্ছে যে ওটা হয়তোবা একটু ভুল বোঝাবুঝির কারণ ছিল, হয়তোবা থাকে না এমনিতেই আপনার কাছের মানুষ একটা আপনার করছেন, এটা খোঁচা দিলে হয় কি, তাহলে হয়তো বা নকল যদি হয় সেটা বেড়ে আসে। আসলে প্রযোজনা সংস্থার সাথে কথা বললাম, এটা আসলে একটা মৌলিক গল্পের সিনেমা। আর বেশ করে এর আগে দেখবেন যে একটা শিকারি মুভি করেছিল জাজের, অনেক ভালো হয়েছিল। আমার মনে হয় যে এবার ঈদের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তুফান। আমরা দেখতে পাচ্ছি যে সিনেমাটার একটি গান উড়াধুরা, এই উড়াধুরা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার দর্শকদেরই মাতাল করে দিছে এই গান। তো ঈদে এই কতটা ব্যবসা সফল হবে এই সিনেমাটা মনে করেন? সেটা হচ্ছে আপনি দেখবেন যে এর আগে যতগুলো সিনেমায় গান হিট হয়েছে সেগুলো কিন্তু বাম্পার ব্যবসা করেছে প্রতিটা সিনেমা। সেখানে আমি যেটা বলবো যে একটা গান যেহেতু লেগে গেছে, সেক্ষেত্রে বাংলা সিনেমার জন্য কিন্তু এটা আরো ভালো। আর বেশ করে শাকিব খান জানে যে কোন সিনেমায় কোন গান কিভাবে ইয়ে হবে। আর সে তো আজকে থেকে না, সে হচ্ছে 25 বছর ধরে কিন্তু এই জায়গায় কিন্তু আসলে রাজত্ব করছে। সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে মার্কেটিং যেটা, সেটা হচ্ছে যে দেখেন এর সাথে চরকি আছে, এসবিএফ আছে, তারপরে বাংলাদেশের স্বনামধন্য প্রযোজক শাহরিয়ার শাকিল তিনি আছে, আবার এই ছবির সাথে আবার যুক্ত হয়েছে চঞ্চল চৌধুরী। সব মিলিয়ে না আসলে আমার কাছে মনে হচ্ছে যে এবার ঈদটা একটা ধামাকা দেবে তুফানময়। আমার কাছে মনে হচ্ছে যে এই সিনেমাটা আসলে একটা বিশাল ব্যবসা করবে। তারপরে আবার মনে করেন যে গেল মাসে আমাদের প্রিয় নায়ক শাকিব খান 25 বছর পার করছে সিনেমা অঙ্গনে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সাকিবিয়ানদের মধ্যে, ভক্ত অনুরাগীদের মধ্যে এই নিয়ে কোনো উন্মাদনা নাই। এটার কারণ কি? সেটা হচ্ছে যে ওর পার্সোনাল কিন্তু ফ্যান পেজ, তারপর হচ্ছে যে অনেক তার নিজের পেজ, অনেক কিছুই কিন্তু আছে। সেটা হচ্ছে যে উন্মাদনা ছিল না তা না, উন্মাদনা আছে, কিন্তু দেখেন এখন কিন্তু প্রচন্ড গরম। আপনি যেটা বলছিলেন যে শাহরুখ খানের যেরকম ভক্তরা বাড়ির সামনে গিয়ে ইয়ে করে, সেখানে আমার কাছে মনে হয় কি শাকিব খান হয়তো এগুলো হয়তো পছন্দ করে না। না হলে শাকিব খান যদি বলে যে আজকে একটা আয়োজন করব, ভক্তদের সাথে দেখা করবে, ওই রকম যদি কোনো ঘোষণা দিত, সেক্ষেত্রে কিন্তু আলোচনা আসতো। আর বেশ করে হচ্ছে যে তখন কিন্তু দেখেন আমাদের হচ্ছে যে রিমেল যে ঘূর্ণিঝড়, তার একটা প্রভাব ছিল, সারা দেশে কিন্তু একটা একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। তারপর আবার বিদেশি একটা নায়ক এসেছিল, সব মিলে আসলে না ওই হয়তো বা করা হয় না। আর বেশ করে আমার কাছে মনে হয় শাকিব খানের যারা আশেপাশে যেটা আছে, তারা হয়তো বা মার্কেটিং এ তারা দুর্বল। যদি ধরেছেন যে আমরা যদি থাকতাম, একটা প্ল্যানিং থাকতো, তারপর হচ্ছে যে তার আশেপাশের লোকজন হয়তো বা করেনি। আমরা যদি ধরেন যে আপনি দেশের সুপারস্টার, আমি আপনার ভক্ত, সেখান থেকে একটা আয়োজন কিন্তু করতে হয়, সেগুলো হয়তো বা তাদের হয়তো মধ্যে ওই জ্ঞানটা নাই, যে একটা মানুষ 25 বছর পার করলো তাকে নিয়ে একটা যে ধামাকা দিব, এরকম কিন্তু হয়নি। কিন্তু তারপরেও যে হারলেন যে যে জায়গায় তিনি বসেন, যার ডিরেক্টর তিনি, সেখানে কিন্তু 25টা কেক কিন্তু কেটেছে, আমরা দেখেছি ভিডিওতে। ওখানে নায়ক ইমন ছিল। তো ওটা আসলে হয়তো বা পারিবারিক ভাবে করছে, কিন্তু ধামাকা দিয়ে আসলে তাদের প্ল্যানটা হয়তো বা আগে থেকে করেনি, প্ল্যান যেটা করা উচিত ছিল সেটা হয়তো বা করেনি এরকম। আর আরেকটা বিষয় যে বুবলি আর উপবিশ্বাস, পরে আমরা যেটা গুঞ্জন শুনেছি যে শাকিব খান যার সাথেই সিনেমা করে তার সাথেই সম্পর্কে জড়ায়। সম্প্রতি আমরা দেখতেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে তানজিন তিশার সাথে।
তানজিন তিশার আসলে কি সম্পর্ক তানজিন তিশার সাথে সাকিবের এখন আপাতত বর্তমানে? সেটা হচ্ছে যে তানজিন তিশার কিন্তু সিনেমা করার কথা ছিল। আমি 2020 সালে একটা নিউজ করেছিলাম বিজনেস বাংলাদেশে। সেটা হচ্ছে যে আমাদের এক প্রশাসনের বড় ভাই আছে, উনি প্রযোজক, রায়হান রাফির সাথে বসেছিল। আমরা আলাদা একটা মানে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম যে শাকিব খানের সাথে জুটি হচ্ছে তানজিন তিশার। সেটা কিন্তু পরিচালনা হিসেবে কিন্তু রায়হান রাফির ছিল। ওটা একটা সিনেমা করার কথা ছিল। সেখানে তানজিন তিশাই, আমরা খোঁজ নিয়ে দিয়েছি, তানজিন তিশাই তার সাথে করতে রাজি না। বাংলাদেশের সুপারস্টারের সাথে যে করে সে কিন্তু একটা বিশাল একটা সাপোর্ট পায়। তখন হয়তো বা তানজিন তিশার থাকে না, পিছনে একজন লোকজন থাকে, তাকে হয়তো বা কানে দিয়েছে যে শাকিব খানের সাথে করো না, এই। কিন্তু তারপরে কিন্তু ওই জায়গা থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে শাকিব খান রাগ করে ইধিকা পালকে নিল, নেওয়ার পরে প্রিয়তমা কিন্তু সুপার ডুপার ব্যবসা করালো। কিন্তু তাতে করে হচ্ছে কি, হয়তো বা তানজিন তিশা মনে করছে যে যে এটা আমার করার কথা ছিল, হলো না, এরকম ব্যবসা হলো। তখন হয়তো বা তানজিন তিশা সাকিবের প্রতি আলাদা সিম্পিতি কাজ করেছে, কিন্তু সিনেমায় না। এটা কিন্তু আসলে যে হারলেন যে স্টোর, এটা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। সিনেমায় করবে কিনা হয়তোবা তাকে একদিক দিয়ে হয়তোবা কাছে নিল, হয়তোবা করার পরিকল্পনা আছে, কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করার যে গুঞ্জনটা, এটা আমরা অনেক আগেই জেনেছি। তখন যে ইধিকা পাল ইন্ডিয়া থেকে আসার পরে কিন্তু থাকে না, একটা মেয়ে যখন হচ্ছে যে একটা জায়গায় যাবে, তখন হচ্ছে যে একটা নানা কথা যখন বলা হয় তখন সে সরে যায়। যখন দেখলো যে তাদের কথাটা মিথ্যা, শাকিব খানের সাথে করলে তানজিন তিশার একটা কেরিয়ার করবে। আর বেশ করে তানজিন তিশার কেরিয়ার কিন্তু খুব ধসের দিকে, কারণ যে নাটকে ভালো একটা পরিস্থিতি ছিল, কিন্তু দেখবেন যে আপনাদের যে আমার একটা প্রেমের গুঞ্জন মাঝখানে নিউজটি হলো, আর নাটকের যে ওনার নামটা আমি ভুলে গেছি, তো ওনার সাথে প্রেমের গুঞ্জনে আসলে সে কিন্তু একটা বড় ধাক্কা গেছে। তারপরে তার কেরিয়ারটা কিন্তু নাটক থেকে সরে গেছে, অথবা সে নিজেকেও সরিয়েছে, সিনেমা করবে। যেহেতু শাকিব খানের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমার মনে হয় যে শেষ পর্যন্ত শাকিব খানের নায়িকা হতে পারে এরকম। কে আছে তানজিন তিশার পিছনে? আপনার হাত আছে আপনি বললেন, কার হাত আছে? হাত আছে, এটা হচ্ছে যে নাটকের একটা সিন্ডিকেট আছে, যেটা সবাই জানে, আমরা তো আর ওইভাবে বলতে পারি না। দেখুন সোশ্যাল মিডিয়াতে সবকিছু একটা সূত্র থাকে। ধরেন যে আপনার সাথে একটা ভালো সম্পর্ক, আপনি বলছেন, সেটা হচ্ছে নিকেতন পাড়ায় সবাই জানে যে তানজিন তিশার পিছনে যে যারা কারা সিন্ডিকেট, যারা হচ্ছে যে ওর কেরিয়ার আসলে ধ্বংস করার পেছনে তারাই দেয়, যেটা হচ্ছে যে সিন্ডিকেট হচ্ছে নিকেতন পাড়ায়। নাম না বলি, মানুষ বুঝবে। কিন্তু তাতে করে হচ্ছে কি, তানজিন তিশার কেরিয়ারে বিশেষ একটা ধস নামছে, যেটা এখন যদি কামব্যাক করতে পারে সেটা সিনেমা দিয়ে। আর বিশেষ করে অবশ্যই তাকে শাকিব খানের বিপরীতে কাজ করতে হবে। যদি কামব্যাক করতে চায় সেক্ষেত্রে শাকিব খানকে তার লাগবে। তানজিন তিশার বিষয়টা যেহেতু আসলোই, সেহেতু আমি বলবো যে নাটকে ছোট পর্দার এমন কোনো অভিনেতা নেই যার সাথে তানজিন তিশার সম্পর্ক হয়নি, যেটা হয়নি আমরা জানতে পেরেছি, শুনেছি বা গুঞ্জন রটেছে। না, যেটা যেটা গুঞ্জন রটে সেটা কিন্তু আবার বটে। অনেক অনেক নাটকের নায়কের সাথে মারামারি পর্যন্ত হয়েছে, সেটা আমরা জেনেছি। কিন্তু আসলে তো আমরা প্রকাশ্যে ওটা আনতে পারি না। এই এই পক্ষ থেকে তানজিন তিশাকে অভিনেত্রী হিসেবে কি মনে করেন আপনি? সেটা হচ্ছে যে তানজিন তিশা সুপার অভিনেত্রী। সে অনেক অনেক মেধা, তার তার সৌন্দর্য দেখবেন আপনি। নাটকে কিন্তু আফরান নিশো আর তানজিন তিশার একটা ভালো জুটি ছিল, হয়তোবা সেটা কোনো দ্বন্দ্বে হয়তোবা ভেঙে গেছে। তারপর হচ্ছে যে আরেকটা, ওই হিরোটার নাম মনে করতে পারছি না, সেটা হচ্ছে যে মুশফিক ফারহান, রাইট। মুশফিক ফারহানের সাথে বর্তমানে রাইট সম্পর্ক না, তারা তো আর স্বীকার করে না। কিন্তু আমরা বিশেষ মানে জায়গা থেকে জেনেছি যে তার সাথে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থেকে কিন্তু সাংবাদিকদের সাথে তার একটা অনেক ক্রাশ তৈরি হয়। সে ক্ষমাও চেয়েছে সাংবাদিকদের কাছে। তো সেখানে আমার কাছে মনে হয় যে উনি আসলে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলে হয় কি, আপনি দেখবেন যে আপনার সাথে যে কোনো সম্পর্ক যদি জড়িয়ে যায়, তার প্রতি একটা ইয়ে থাকে যে তুমি এটা করবা না, আমার সাথে করবা। এটা আসলে মিডিয়াতে হয় কি একটা সিন্ডিকেট। আপনি যখনই একটা ধরুন পপুলার একটা নায়িকা নিবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার আয়ত্তে রাখা। কিন্তু এখানে হয় কি, প্রযোজকের পিছনে আবার একটা সিন্ডিকেট আছে, ওরা চাই যে ওর সাথে থাকুক না। এই দ্বিধাদ্বন্দ্বে আসলে একটা মেয়ের কেরিয়ার আসলে ধ্বংস হয়ে যায়। শাকিব খানের সাথে জুটি বাঁধলে তানজিন তিশা যদি জুটি বাঁধে, তাহলে কি মনে হয় আপনার কেমন করবে? আমার কাছে মনে হয় সে যদি বুদ্ধিমান মেয়ে হয়, সেটা যদি শাকিব খানের সাথে সিনেমা করে, তার কেরিয়ার উজ্জ্বল, আমার কাছে যেটা মনে হয়। আর বেশ করে হচ্ছে যে সে যদি সিনেমায় আসে, তার অবশ্যই উচিত নাটক না করা। কারণ হচ্ছে আমার সাথে কিন্তু শাকিব ভাইয়ের অনেক ভালো সম্পর্ক। আমি তাকে বলেছিলাম যে ভাই, আপনি তো একমাত্র শুধু সিনেমায় করছেন, কখনো নাটকে গেলেন না কেন? বলছে যে যদি আমি সিনেমায়
যদি আমি থাকি তাহলে হচ্ছে 20 টাকা দিয়ে দর্শক কিন্তু আমাকে হলে গিয়ে দেখবে। এটার মধ্যে আলাদা একটা ইয়ে ব্যাপার আছে যে আমাকে ভক্ত টাকা দিয়ে দেখবে। আর যদি আমি সস্তা হয়ে যাই, যদি আমি নাটক করি, তাহলে তো আমাকে রিমোট দিয়ে দেখতেছে। আমার কাছে মনে হয় যে তার স্টারত্ব ধরে রাখার পেছনে এটাই, সে কিন্তু দেখেন কোনো ওটিটি নাটক ধারাবাহিক এগুলো কোনো কিছু করেনি, সে শুধুমাত্র সিনেমা দেখেছে। আপনি শাকিব খানকে কিন্তু সহজে পাবেন না, আপনি ফোন দিলে পাবেন না। তারপরে বিভিন্ন জায়গায় যদি আপনি তাকে দেখার চেষ্টা করেন পাবেন না। একটা স্টারিজম যেটা থাকা দরকার সেটা আসলে শাকিব খানের মধ্যে আছে, যে অন্য হিরোদের মধ্যে নাই। যদি এটা থাকতো, ধরেন যে নিজের কেরিয়ার গড়তে, তারপর হচ্ছে নিজের কেরিয়ার হচ্ছে যে ধরে রাখতে যে যা 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 করা দরকার, সেটা কিন্তু আসলে শাকিব খান জানে। আচ্ছা, জুটির বিষয়টা যেহেতু উঠলো আমাদের এখানে, জুটি সম্প্রতি গুঞ্জন উঠছে যে আলোচিত, ব্যাপক আলোচিত, শরীফুল রাজের সাথে আলোচনায় ছিলেন উনি, ব্যাপকভাবে আলোচিত। ওই যে রঙিন পানীয় খেয়ে নাচানাচি করছে, আপনারা হয়তো দেখছেন ভিডিও। উনি নাজিফা তুষি, আচ্ছা, সম্প্রতি গুঞ্জন উঠছে শাকিব খান নাকি তার সাথে জুটি বেঁধে চুক্তিবদ্ধ হয়েছে একটি সিনেমায়। এ বিষয়ে আপনি কি বলেন? আসলে দেখবেন যে বিনোদন হচ্ছে যে বিনোদন মাধ্যমটাই এটা কিন্তু হচ্ছে যে আপনাদের বিনোদন দেওয়া হচ্ছে যে একটা কাজ। এখন হচ্ছে যে কিছু কিছু উড়ো খবর থাকে যে শাকিব খানের সাথে জুটি হচ্ছে নাফিজা তুষি, নাজিফা তুষি। নাজিফা তুষি। হ্যাঁ, তো সেখানে হচ্ছে যে আমরা কিন্তু আসলে গণমাধ্যম তার সাথে যোগাযোগের চেষ্টা করছি, সে বলছে আসলে গুজব, এটা ভুয়া খবর, শাকিব খানের সাথে আসলে সে জুটি করছে না। আর বেশ করে সে কিন্তু দেখেন হওয়ার পরে বিভিন্ন ওটিটিতে, তারপর হচ্ছে যে সে কিন্তু ব্যাপক জনপ্রিয়। আপনারা দেখবেন যে হাওয়া সিনেমা সুপার ডুপার হিট সিনেমা বাংলাদেশে। আর বেশ করে আমি বলে নেব যে ও কিন্তু সিন্ডিকেটের মধ্যে, ঠিক আছে। ও চাইলে যে শাকিব খান চাইলে যে তুষি কাজ করবে এরকম কিন্তু না, এখানে অনেক ব্যাপার থাকে। আর বেশ করে গণমাধ্যমের বরাতে আমরা যেটা জেনেছি, এটা উনি নিজেই বলেছে, এটা আসলে গুজব আর ভিত্তিহীন নিউজ। শরীফুল রাজের প্রসঙ্গ যেহেতু উঠলো আমাদের মাঝে, সেহেতু আমি মানে জানতে চাইবো আপনার কাছে যে হঠাৎ করে কি এমন হলো যে পরিমনির বাসায় শরীফুল রাজ লোকজন নিয়ে হাজির, মানে কেন, এটা আপনি কি মনে করছেন? আমার মনে হয় বুঝছেন, পরিমাণে হচ্ছে যে মানুষ হিসেবে খারাপ না, তার হচ্ছে যে অভিমানটা বেশি। সে হচ্ছে একটু মানে সাইকো টাইপের আর কি। ধরেন যে ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে তার যেটা মনে হয় সেটাই করে। আসলে তার কেরিয়ারে কিন্তু আপনি দেখবেন এ পর্যন্ত যতগুলো সিনেমা হয়েছে, একটা কিন্তু সফল সিনেমা না। হয়তোবা তার পাগলামির জন্য এটা হচ্ছে। একটা পরিমণের মধ্যে যে অভিনয় জানা, যে যত সুন্দর একটা মেয়ে, সে কিন্তু জীবনে অনেক কিছু করতে পারতো। তার আসলে হয় কি, ছোটবেলা থেকে আমি তার পুরো গল্পটা তো জানি, সেখানে আমার কাছে মনে হয় যে ফ্যামিলির তার ভিতরে হয়তো বা কোনো ইয়ে আছে, যেটা দেখবেন যে মানসিক সমস্যা, যে আপনি ছোট থেকে যেভাবে বড় হচ্ছেন, আপনার পাশে যদি গাইড দেওয়ার মতো সেরকম না থাকে, আপনার নিজস্ব মেধাবুদ্ধি না থাকে, সেক্ষেত্রে হয় কি মানুষ এক টাইপের কিন্তু সাইকোট ইয়ে হয়ে যায়। সেখানে আমার কাছে মনে হয় যে পরিমণি যে অভিনয় জানে, তার যে সৌন্দর্য, সেটা যদি সে ধরে রাখতে পারতো, আজকে কিন্তু দেখেন ববিতা, শাবনূর, তারপর শাবানা, এগুলো কিন্তু সুপারস্টার নায়িকা আছে। সুপারস্টার আপনার সিনেমা হিট হলে কিন্তু সুপারস্টার না, আপনাকে ওই জায়গাটাই হচ্ছে যে আপনার থাকতে হবে। সেখানে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন ধরেন যে আপনি দেখেছেন যে নাসির কাণ্ড, তারপর বিভিন্ন মাদকের সাথে জড়ানো। আমরা কিন্তু এটাও দেখেছি যে পরিমণির বাসায় মদ দিয়ে সাজানো ইয়ে ছিল, বার ছিল, যেখানে প্রযোজকদের নিয়ে যে মদ টদ খাওয়া, আসলে কিন্তু মারধর করা হতো, বিভিন্ন ভাবে ফাঁসাইতে হতো। তার আসলে টাকার প্রতি ইয়েটা ছিল। সে তো আমি বললাম না, তার মানে ছোট থেকে যে বেড়ে ওঠা, তার টাকার একটা ক্রাইসিস ছিল। সেখান থেকে যখন টাকার নেশাটা ঢুকে গেছে, তখন আসলে কেরিয়ার, তার সিনেমাটা স্বভাব। আপনি দেখবেন যে যে আইস যে মাদকের যে মামলাটা, আসলে আমরা কিন্তু বিভিন্ন সূত্রে জেনেছি তার কিন্তু একটা শাস্তি হবে। দেখবেন যে সে বিভিন্ন মা হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন মেয়েকে দত্তক নিচ্ছে। এগুলো মূলত কি জানেন, ওই জিনিসটা আসলে মানুষের সিম্পিতি নেয়া। আমার সাথে পরিমণিতে একটা দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, আমি পরিমণিকে খুব কাছে থেকে চিনি। সে বিভিন্ন দেখবেন যে যারা হচ্ছে যে তার ভক্ত আছে, তাদেরকে দেখবেন যে বাবা মা তুলে গালাগালি করে। আপনি যত কিছু হন, একটা শিক্ষিত মানুষ কখনো বাবা মাকে তুলে গালাগালি করবে না। কারণ আপনার মা আমার মা তো একই। আপনার বাবা আমার বাবা কি আলাদা? বাবা মার সম্পর্কটা কিন্তু অনেক অনেক একটা কঠিন একটা সম্পর্ক। সেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে মা বাবা তুলে গালাগালি করছে, তারপর হচ্ছে যে তার পিছনে একটা একটা হাত ছিল, এখন আছে কিনা আমি জানি না, কিন্তু সেই ক্ষমতাটা ইউজ করে বিভিন্ন মানুষকে সে, ধরেন যে কি বলে, নাসির কাণ্ডে যেটা দেখলাম, বিভিন্ন মানুষকে অপমান করা, মারধর করা, এইগুলো করে আসলে ওই জায়গাটা নষ্ট করে ফেলছে।
আর বেশ করে এখন যে রাজের সাথে আপনি দেখবেন যে রাজকেও কিন্তু রায়হান রাফির অফিসে ডেকে নিয়ে গিয়ে কিন্তু তাকে মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এটা কি সত্যি? এটা সত্যি, কারণ হচ্ছে আমরা তো মানে বিভিন্ন সূত্রে জেনেছি। তো সেখানে দেখেন যে আপনার জামাইকে আপনি মারতে পারেন না, কারণ হচ্ছে যে মানে একটা মেয়ের সর্বোচ্চ হচ্ছে যে প্রশান্তির জায়গা হচ্ছে স্বামী। আর আল্লাহ তাআলা কি বলেছেন যে স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রী বেহেশত। সেখানে কি করলো যে তার সন্তানের বাবা তাকে হচ্ছে যে মদ খেয়ে মাথা ফেটে দিল, এটা হলো। তারপর হচ্ছে যে আপনি এটাও জেনেছি যে শরীফুল রাজ কিন্তু 3 মাস পালিয়েছিল ইন্ডিয়াতে। শরীফুল রাজের বাসায় পুলিশ নিয়ে গিয়ে কিন্তু মাঝে মাঝে হানা দিতে হচ্ছে পরিমণি। এগুলো খবর কিন্তু মানে আমাদের কেন সেটা হচ্ছে যে তার তো প্রচুর রাগটা এরকম, সে ধরেন যে মনে হলো যে শরীফুল রাজকে আমি এদেশে থাকতে দেবো না। একটা মেয়ে কিন্তু সম্ভব, ছেলেদের এত নাই, কিন্তু মেয়ে কি করলো যে তার মাঝে মাঝে বাসা হানা দিত, সে বাধ্য হয়ে কিন্তু ইন্ডিয়াকে 3 মাস থাকবে, কারণ ডিভোর্সের কিন্তু 3 মাস হয়নি। এই জন্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে শরীফুল রাজ কিন্তু 3 মাস কিন্তু ইন্ডিয়া গিয়েছিল, বললো যে শুটিং করেছে। এটা হতে পারে, কিন্তু এখানে মূল কারণ ছিল পরিমণি। কারণ পরিমণি হচ্ছে যে দেখা যাচ্ছে পুলিশ নিয়ে বাসায় যাচ্ছে, তারা হেনস্থা করতেছে, তার কেরিয়ার হতে দিবে না। আপনি দেখবেন যে পরান সিনেমায় কিন্তু শরীফুল রাজের কেরিয়ারটা কিন্তু ভালো তো, যেহেতু একটা সিনেমা ব্যবসা সফল, সিনেমাটাও ভালো গেছে, হ্যাঁ ভালো গেছে, তো সেখানে হচ্ছে দেখবেন যে শরীফুল রাজের কেরিয়ার কিন্তু উজ্জ্বল ছিল, কিন্তু পরিমণি তাকে বিভিন্ন ভাবে তাকে হচ্ছে দমায় রাখছে যে সেখানে উঠতে না পারে। এখন এটা এত কিছুর পরও এখন আবার শরীফুল রাজ কেন পরিমণির বাসায়? হ্যাঁ, বাসায় এটা থাকতে পারে। আপনি দেখবেন যে বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক এখন ভালো না। শাকিব খানের একটা ছেলে আছে যেটা হচ্ছে যে বীর। এটা হয় কি, স্কুলে যখন একটা বাচ্চাকে পড়ানোর জন্য হয়, তখন কিন্তু বাবার কিন্তু একটা লাগে, হ্যাঁ, স্বাক্ষর লাগে। আমার কাছে মনে হয় যে পড়াশোনা অথবা বাচ্চার বিষয়ে কোনো কিছু হয়েছে, তখন হয়তো বা তাকে অনুরোধ করেছে। আপনি দেখবেন যে একটা ছেলে যত রাগই করুক, একটা মেয়ে যখন তাকে ভুলিয়ে ভালিয়ে হাসিয়ে হাত ধরে, তখন ওই ছেলেটা রাগ থাকে না, যত করে হোক। ওই ছেলের বাবা তো হচ্ছে শরীফুল রাজ। আমার কাছে মনে হচ্ছে যে ছেলেটাকে দেখার জন্য অথবা বাবাকে সে মিস করতেছে, বাবা বাবা বলছে, অথবা সেক্ষেত্রে শরীফুল রাজকে বাসায় নিয়ে আসে। কিন্তু পরিমণি সে কিন্তু এখনো বলে যে শরীফুল রাজকে সে পছন্দ করে না, সেটা তার ব্যাপার। কিন্তু একজন ছেলের বাবা হিসেবে হয়তো মনে হয়েছে যে ছেলের আবদার, বাবাকে লাগবে, বাবাকে দেখবে, বাবাকে ভুলে যাচ্ছে। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে শরীফুল রাজ আর পরিমণি আর এক হচ্ছে না? এক কখনোই হবে না, কারণ হচ্ছে যে এখানে যদি এক হওয়ার যে পরিস্থিতি, সেটা কিন্তু আসলে নাই। একটা যেখানে মারামারি পর্যায়ে গেছে। আবার যদিও আমি একটা জিনিস জেনেছি বিভিন্ন মাধ্যম থেকে, সেটা হচ্ছে পরিমণি হচ্ছে এরকম, আপনার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, সে আগে হচ্ছে মিশে যায়, বন্ধুত্ব তৈরি করে আপনাকে এমন একটা ট্রাপে নিবে, নিয়ে হচ্ছে আপনাকে একটা এমনভাবে অপমান করবে। আমি দেখেছি বিভিন্ন পরিচালক, তারপর বিভিন্ন সাংবাদিক, তারপর বিভিন্ন তার হচ্ছে যে পরিচিত, এদেরকে হচ্ছে কি অনেক, ধরেন যে 20 থেকে 30 জনের মতো সে মানুষকে অপমান করেছে। তার মনে হচ্ছে একটা হয়তো বা নতুন কোনো ট্রাপ, শরীফুল রাজকে ট্রাপে নিয়ে হয়তো বা তাকে দুনিয়া থেকে গায়েব করার চিন্তা ভাবনা রয়েছে তার, আমার কাছে মনে হয়েছে। পরিমণি ইস্যু যখন উঠলো, আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা শুরু থেকেই শুনে আসছি পরিমণির বাড়ি মানে ছোটখাটো একটা বার, মদ দিয়ে ভরা থাকে পুরো বাড়ি। সবাই জানে, বিনোদন অঙ্গনে যারা বিনোদন প্রেমী এরা মোটামুটি সবাই জানে যে পরিমণির বাড়ি ছোটখাটো একটা বার। কিন্তু সম্প্রতি আমরা মানে জানতে পেরেছি, নিউজ হয়েছে গতকালকে, পরিমণির বাড়িতে ফ্রিজ ভর্তি মিষ্টি। মানে এটার কারণ কি, এটা কি বলবেন? এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার সাথে কিন্তু তার ভালো একটা সখ্যতা ছিল, আমার সাথে ভালো তার আছে। আমাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাক্তার দিত, আমাকে কিন্তু অনুষ্ঠানে ডেকে নিয়ে কিন্তু আমাকেও অপমান করেছে। আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে বিভিন্ন গণমাধ্যমে কি বিভিন্ন ধরেন যে যারা হচ্ছে সুন্দর নায়িকা, তাদের পিছনে কিন্তু থাকে, তারা স্ট্যাটাস দিলে দেখবেন নিউজ হচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা একটা নিউজের জন্য সে এটাও কিন্তু মজা করে। দেখেন দেখবেন যে হচ্ছে শরীফুল রাজের সাথে একবার মারামারি হলো, রক্ত ছিটানো, গ্লাস ভেঙে হাত ভাঙছে, হাত কাটছে শরীফুল রাজের, বালিশের রক্ত। সে কিন্তু পরবর্তীতে বললো যে তারা এটা মজা করছে, আসলে কিন্তু না। এটা কিন্তু তারা হচ্ছে যে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি পরে হচ্ছে যে আপনার অ্যাকোয়ারিয়াম যেটা মাছ থাকতো, সেটার গ্লাস লেগে কিন্তু হাত কেটে যায়।
কেটে যাওয়ার পরে সেটা হচ্ছে যে এটা কিন্তু খবর ইয়ে হয়, সে কিন্তু বললো সে সে লাস্টে বললো যে সেটা নাকি মুরগির রক্ত ছিল। সে গণমাধ্যমকে আসলে সস্তা ভাবে, কারণ হচ্ছে যে সে যখন বলে যে এটা মুরগির রক্ত ছিল, গণমাধ্যম কিন্তু মুরগির রক্তই লিখতেছে। যখন বলে অ্যাকোয়ারিয়াম ভাঙার রক্ত, তখন কিন্তু অ্যাকোয়ারিয়াম ভাঙার রক্ত হচ্ছে। সে আসলে এই বিনোদন জায়গাটাকে সস্তা ভাবে বিধায় সে যা বলে গণমাধ্যম সেটাই লাগে। কিন্তু আসলে আমাদেরও তো সূত্র আছে, তার বাসায় আমাদের হয়তোবা যে বাসার লোকজন তারা তো বলবে, অথবা শরীফুল রাজেরও তো পার্সোনাল সাংবাদিক মহল আছে, তারা শরীফুল রাজ তো আর মিথ্যা বলবে না। আমার কাছে মনে হয় নতুন ট্রাপে ফেলার জন্য শরীফুল রাজের এটা হচ্ছে আরেকটা পায়তারা করছে। আপনার কাছে কি মনে হয় পরিমণি একরোখা? একরোখাটা 100%। আমার সাথে তো আমি বললাম, আমার সাথে হচ্ছে এরকম আমি আসিফ ভাইকে, আসিফ ভাইয়ের অফিসে আসিফ ভাইয়ের তার সিনেমায় একটা আসিফ ভাইকে দিয়ে একটা গান করেছেন, যে গানের হচ্ছে শিল্পী হওয়ার কথা ছিল শফিক তুহিন, আমার দুলা ভাইয়ের লেখা, শামীমুল ইসলাম শামীম, উনি হচ্ছে পরিচালক, নাম হচ্ছে মংলু মত। তো ওই গানটা করার পরে আমাকে বললো যে এই গানটা গাওয়া হচ্ছে শফিক তুহিনকে দিয়ে। তখন শফিক তুহিন আর হচ্ছে যে আসিফের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব। তা আমি বললাম যে না, আমি আসিফের গান খুব পছন্দ করি, আমার কাছে মনে হচ্ছে একটা সিনেমায় আসিফের একটা গান দরকার। তখন আমি বলার পর আসিফের সঙ্গে একটা গান করলাম। ওই আসিফের অফিসে কিন্তু 20 জন সাংবাদিকের সামনে আমাকে অপমান করে বসলো। বিষয়টা এরকম ছিল যে আমি এটা রুম, এটা হচ্ছে দরজা, এর পাশে হচ্ছে আরেকটা বাথরুম। আমি বাথরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্য। ওই সিনেমার পোস্টার, আমি কিন্তু খুব ভালো পোস্টার ডিজাইন করি, পোস্টার ডিজাইন সবকিছু করা শামীম ভাইয়ের চেয়েছিল। সে আমাকে বের আসা বলতেছে দাঁড়া তোর আজকে দেখাচ্ছি। পরে আমি আমি আর অত পারতে না, আমি কিন্তু বেশি মানে ইয়ে করি না, রাগ অভিমান নেই। পরে আমাকে আসে, সে সবার সামনে মনে করেন যে আমার 20 জন সাংবাদিকের সামনে একটা অপমান করে বসলো। কিন্তু সেটা হচ্ছে যে খুব ইয়ে ছিল। পরে তখন জায়েদ খান মামা, তখন আমি তাকে বললাম, সে এসে আমাকে কিন্তু সেভ করে, না হলে আমাকে পুলিশে দেয়। কিন্তু আমি তাও তো ইয়ে করিনি, যে তার ইয়েগুলো দেখতেছিলাম। পরে 4 বছর পরে যখন নাসির কান্ডা যখন জড়িয়ে গেল, তখন আমি একটা সুযোগ পেলাম যে আসলে এই মেয়ে তো সাইকো, এরকমই হতে পারে। পরে আমি পুলিশ প্রশাসনকে বললাম এই বিষয়ে আসলে সত্য, আমার সেরকম হয়েছে। পরের দিন দেখলাম অ্যারেস্ট। যাই হোক, সব মিলে ভালো নয় আর কি। পরিমণির কথা উঠলেই না সব অভিনেত্রীর কথা চলে আসে, সবার সাথে ওর কেমন জানি একটা দ্বন্দ্ব। কিছুদিন আগেও তমা মির্জা, তার সাথেও কিন্তু একটা দ্বন্দ্ব। এই তমা মির্জার কথা প্রসঙ্গটা যেহেতু চলে আসলো, সেহেতু আমি একটা বিষয় জানতে চাইবো যে রায়হান রাফি, আমাদের পরিচালক, বিখ্যাত বাংলাদেশের নামকরা পরিচালক রায়হান রাফি আর তমা মির্জার মধ্যে সম্পর্ক কি আসলে? আসলে দেখেন, আমরা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু দেখেন, আপনি মুসলমান আমি মুসলমান, সমাজ আমরা কিন্তু দেখলেই বুঝি। আপনি দেখবেন যে হয়তোবা এখন ওয়েস্টার্ন হয়ে গেছে, আপনি হাত ধরে হয়তো নিউ মার্কেটে মার্কেট করছেন, আমি ধরে নেবো এটা আপনার গার্লফ্রেন্ড। আপনি তো আপনার বোনকে নিয়ে অথবা মাকে নিয়ে ওভাবে যেভাবে বোন আর মার সাথে যাবেন, গার্লফ্রেন্ডের সাথে কিন্তু ওই রকম এনভায়রনমেন্টটা বোঝা যায় যে ওটা আপনার বউ, বোন নাকি গার্লফ্রেন্ড, এনভায়রনমেন্ট কিন্তু বোঝা যায়। আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে তারা, আমি রায়হান রাফিকে জিজ্ঞেস করছিলাম, রায়হান রাফি কিন্তু আমাদেরই সার্কেলের খুব ভাই ব্রাদার। আমি তাকে বলছিলাম যে আসলে কি বিয়ে করছেন নাকি প্রেম করেন? রায়হান রাফি বলছে যে এটা বলবো না, এটা আসলে ইয়ে থাকুক, সাসপেন্স থাকুক। কিন্তু অন্য অন্য মাধ্যমে থেকে জেনেছি যে তারা হচ্ছে 1 বছর ধরে বিয়ে করছে। কিন্তু আজকে আমি এক সাংবাদিকের মাধ্যমে জিজ্ঞেস করলাম, সে বলছে যে না, তারা প্রেম করছে, এখনো বিয়ে করেনি। সব মিলে না কেমন জানি একটা সাসপেন্সের মধ্যে আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু যেভাবে অন্তরঙ্গ ছবি যেভাবে ধরে রাখা, তারপরে এটাও জেনেছি তারা আফতাবনগরে একই ফ্ল্যাটে থাকে, সব মিলে আমার কাছে মনে হয় যে তারা বিয়ে করছে। মাঝে মাঝে আবার কক্সবাজারেও যায়, বিভিন্ন দেশে যায়। গতকালকে যে ছবিটা রায়হান রাফি পোস্ট করেছে সেটা তো দুবাইয়ের ছবি, তার মানে দুবাই অবশ্য তারা গেছে। আমার কাছে মনে হয় যে প্রেমিকা হিসেবে একটা মেয়ের সাথে এভাবে অন্তরঙ্গ ভাবে মিশে না, আমার কাছে মনে হয় তারা গোপনে বিয়ে করেছে। যাই হোক, আমরা আমরা এখন প্রসঙ্গটা একটু বাইরে নিয়ে যেতে চাই। এই যেখানে নিয়ে যেতে, সেটা হচ্ছে কান উৎসব। এই কান উৎসবে বিভিন্ন দেশের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা মানে রেড কার্পেটে হাঁটাহাঁটি করতেছে। সেখানে আমাদের দেশের জনপ্রিয় বলা চলে, জনপ্রিয় বলা চলে, ভাবনাকে আমরা দেখতে পেয়েছি একদম উত্তাপ ছড়াচ্ছে ছোট ছোট পোশাকে, খুবই মানে একদম, যেটা নিয়ে খুবই আলোচনা চলছে এখন সিনেপাড়ায়, নাট্যপাড়ায় বা সোশ্যাল মিডিয়ায়। এই 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 দিকটা আপনি কি দেখছেন? এই দিকটা সেটা হচ্ছে একটা দর্শক প্রিয়
একটা জনপ্রিয়, আর একটা হচ্ছে যে বাবা পরিচালক, তার জন্য হয়তো বা মানুষ সিম্পিতি দেখায়, এরকম হতে পারে। হ্যাঁ। ভাবনার বাবা হচ্ছে যে একজন চলচ্চিত্র পরিচালক, আমাদের খুবই স্মরণধন্য বড় ভাই। আর বেশ করে আপনি হয়তো বা জেনে খুশি হবেন, সেটা হচ্ছে যে ভাবনার প্রথম নাটক, একক নাটক, সেটা হচ্ছে আমার নির্মাণে, নাম ছিল ডুয়েট। তার বিপরীতে কাজ করেছে আমাদের তোতা মিয়া রাজশাহীর, যেটা রাশেদ মামুন অপু, এটা প্রথম নাটক আমি করেছিলাম। তারপর ওই নাটকের পরে আসলে আমি যখন কন্ট্রিবিউট করি ইনক্লাবে, তখন একটা নিউজ করেছিলাম যে ভাবনা আছে যে তখন থেকে আলোচিত সমালোচিত, সে হচ্ছে অঞ্জনা আইসের সাথে তার একটা ভালো সখ্যতা, তাদের মধ্যে বন্ধুত্ব নাকি বিয়ে, এটা আমি জানি না, কিন্তু সেখানে ইনক্লাবে একটা নিউজ করেছিলাম যে তাদের মধ্যে গোপনে বিয়ের একটা বিষয়, কারণ অঞ্জনা আইস কিন্তু হিন্দু, সে মুসলমান, হয়তো বা এভাবে মেনে নেবে না, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আমি মেইল প্রথম আলো অনুষ্ঠানে দেখলাম পিছনে কিন্তু অঞ্জনা আইস। অঞ্জনা আইস না ওনার নাম কি? হ্যাঁ ওইরকমই। ওটা আচ্ছা, যাই হোক। তো অনিমেষ আইস, সরি স্বামী। এখন আমি যেখানে নিউজ করেছিলাম সেখানে আমার অবস্থা ছিল হচ্ছে যে দর্পণ, কামরুল ইসলাম দর্পণ, উনি বিনোদনের সিনিয়র রিপোর্টার, উনি ওনার বরাদ দিয়ে আসলে একটা নিউজ করেছিলাম যে তাদের আসলে গোপন বিয়ে, একসাথেই থাকে, ঠিক আছে, এরকম একটা নিউজ করা হয়েছিল। তারপরে ভাবনা আমার উপর অনেক চড়েছিলেন, তো সেখানে সেই 2016 সালের নিউজটা করা ছিল। তারপর থেকে কিন্তু ভাবনার সাথে আমার ভালো একটা সম্পর্ক নাই, সে আমার উপর মানে মেজাজ হারাইছিল। তখন থেকে আমি দেখেছি, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু অনিমেষ আছে তার পাশে, তার সাথেই। এটা নিয়ে কিন্তু আসলে রায়হান রাফির মধ্যে একটা মানে সাসপেন্স, আসলে কি, কিন্তু একটা মেয়ে একটা ছেলে যখন স্বীকার করে না, তখন আমাদের কিছু করার থাকে না। বিয়ের তো একটা ডকুমেন্টস লাগবে, কাবিন লাগবে, সেখানে আমাদের তো ওই ডকুমেন্টসটা নাই। কিন্তু দেখেন যখন আপনার হচ্ছে যে বুবলির সাথে সাকিবের বিয়ে বা পেটে বাচ্চা, তখনও কিন্তু আমরা জানতাম, দেখুন যে একটা গান করেছিল, আমার কাছে ভিডিওটা এখনো আছে, সাকিব খানের, সেটা হচ্ছে শাপলা মিটের একটা সিনেমা ছিল, সেটাতে পেটে 8 মাসের বাচ্চা নিয়ে কিন্তু নাচানাচি করেছিল। দেখেন কতটা মানে একটা হতে পারে, পেটে বাচ্চা নিয়ে হচ্ছে 8 মাসের বাচ্চা নিয়ে হচ্ছে যে আপনার গান করতে হচ্ছে। তো সে তখনও কিন্তু আমাদের গণমাধ্যমকে জানায়নি যে আমি হচ্ছে যে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে, আমার বাচ্চা। এই যে নায়িকাগুলো হয় কি, বিভিন্ন ট্র্যাপে থাকে, ট্র্যাপে থাকার পরে কেরিয়ারের ভয় করে, দিন শেষে কি হয়, সম্পর্ক কিন্তু থাকে না। সেই সেই দেখেন আজকে কিন্তু সাকিব খানের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু নাই, খুবই বাজে একটা সম্পর্ক। তো সেখানে হয় কি, নায়িকারা না ওই এগুলো নিয়ে আসলে ধোয়া আসার মধ্যে থাকে, যে বলবো বলবো না, দিন শেষে কিন্তু আমরা জানি। আপনার সাথে একটা নায়িকার যদি কথা হয়, আমি কি জানবো না? ওই রকম তো আমাদের আছে। সেখান থেকে আমার কাছে মনে হয় ভাবনা। আরেকটা বিষয় যেটা আপনি যেটা বলছিলেন, আমরা হচ্ছে কি বিদেশি যে কোনো হচ্ছে যে এনভায়রনমেন্ট বলেন, ফেস্টিভ্যাল থাকেন, সেখানে কিন্তু দেখেন আমরা কিন্তু ওই কোনো নায়িকা গেল নতুন পোশাক অথবা বিভিন্ন, আমরা কিন্তু একটু প্রচার করি, কারণ যেহেতু আমাদের কিন্তু একটা যে যে কান উৎসব, সেখানে যে কেউ গেলে কিন্তু দেখবেন আমরা কিন্তু নিউজ প্রচার করে থাকি। সেখানে কানের এটা হয় কি, আপনি যদি একটা ভাড়া নেন, আপনি একটা সিনেমা, যেটা আনন্দ জলিল দেখেছিল, যে একটা সিনেমার একটা আপনার সিনেমা ধরে একটা ব্যবসার মতো, আপনি কারণ বাজার একটা মুদি দোকান খুলে বসবেন, ঠিক কারণ বাজারের মতো কান উৎসব, যে আপনি একটা সিনেমা, আপনি একটা রুম ভাড়া নিয়ে আপনি ওই সিনেমাটা রাখবেন, এই সিনেমাটা বিভিন্ন দেশে চালানোর জন্য ওই যদি কিনে নেয়, কান থেকে কিন্তু আপনাকে করা হয় না যে আপনার এই সিনেমাকে আমরা দিলাম, আপনি হচ্ছে যে নায়ক, সেরা নায়ক, সেরা নায়িকা, এরকম কিন্তু বাংলাদেশে নাই। এটা হয়তো বা ইন্ডিয়া থেকে পায় অথবা অন্য অন্য দেশ থেকে পায়, কিন্তু বাংলাদেশে হয় কি, আপনি নিজের টাকা দিয়ে আপনি ওখানে গিয়ে দোকান ভাড়া নিয়ে সিনেমার ব্যবসা করতে পারেন। সেখানে হয় কি, দেখা যাচ্ছে যেহেতু দেশের বাইরে আমরা একটা ভালো একটা সাপোর্ট দিই নিউজের, সেক্ষেত্রে ভাবনা ওই নিউজটা পাওয়ার জন্য কিন্তু আসলে কানে যাওয়া এত কিছু। কিন্তু আমরা কিন্তু ভাবনা নিউজ এমনিতেও দেশে করি, কিন্তু দেশে তো ওই পোশাকটা দেশে পড়তে পারবে না। এখন মনে করেন এটা আর কি, ভাবনা কিন্তু এমনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় সরব, কিন্তু প্রায় সময় দেখা যায় যে ও এমন উত্তেজনাপূর্ণ কিছু ছবি কিন্তু পোস্ট করে। তারপরে এই যে কানে গিয়ে ছোট ছোট পোশাকে হাঁটাহাঁটি করতেছে। আমাদের বাংলাদেশ আমাদের একটা ইসলামিক কান্ট্রি, সমাজ আছে, যখন নিউজটা হচ্ছে কিভাবে দেখে। আচ্ছা আমি বলি, যখন নিউজটা হচ্ছে তখন কিন্তু মানুষকে তাকে একটা খারাপ ধারণা। আমি একটা কথা বলি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, এ পর্যন্ত ভাবনা যতগুলো সিনেমা আছে, কোনটা ব্যবসা সফল? আমার কাছে তো মনে হয় যে পোস্টারের টাকা পর্যন্ত ওঠে না,
শুধু ভাবনার কথা বলছি না, এখানে অনেক নায়িকা আছে, ধরেন যে শিরিন ছিলা, তারপর হচ্ছে আবার তারপর হচ্ছে যে বিভিন্ন যে তৃতীয় শ্রেণীর যেগুলো নায়িকা আমি মিষ্টি বলে, জান্নাত। মিষ্টি জান্নাত, যেটাই হোক, যতগুলো আপনি বলছেন, এই তৃতীয় শ্রেণীর যেগুলো নায়িকাগুলো আছে সেগুলো যে সিনেমাগুলোই করে, আপনার কাছে দেখেন তো কোন সিনেমাটা ব্যবসা সফল, কিন্তু তারা ওই নায়িকার তকমাটা নিয়ে তারা মূলত হচ্ছে যে শো অফ করতেছে। আসলে আমার কাছে মনে হয় কি জানেন, পরিচালক ঝন্টু ভাই একটা কথা বলছিল, তুমি যদি ভালো সিনেমা করো, তুমি যদি ভালো সিনেমা করে যদি ব্যবসা সফল করো, তোমাকে মানুষ তো এমনি চিনবে। তুমি নায়িকার তকমা একটা প্রযোজককে নিয়ে এসে তার ঘাড়ে হচ্ছে যে বন্দুক রেখে আপনি একটা সিনেমা করলেন, করে হচ্ছে রিলিজ দিলেন, গণমাধ্যমে হয়তোবা টাকা পয়সা দিয়ে নিউজ টিউজ করে আপনি হচ্ছে একটা সিনেমা রিলিজ হলেন, পোস্টারটা কিন্তু উঠতেছে না, আমরা জানতেছি কোন সিনেমা ব্যবসা হচ্ছে আর কোন সিনেমা হচ্ছে না, কিন্তু নায়িকার তকমা নিয়ে আপনি শো অফ করতেছেন, করা পড়া হচ্ছে কি, এতে করে সিনেমার জন্য হচ্ছে যে একটা বেশ ক্ষতি হচ্ছে, কিন্তু দিন শেষে তো আপনি ফ্লপ। এটা আসলে আমার কাছে মনে হয় শো অফ করার জন্যই ভাবনা কানাই আছে, এছাড়া কিছু না। বিদেশি বিদেশি কথা উঠলোই, সেহেতু আমি বলবো যে কিছুদিন আগে আমাদের দেশে বিদেশি একজন অভিনেতা, ইউটিউবার, কেউ কেউ ইউটিউবারও বলে, কেউ কেউ টিকটকার বলতেছে, ওনার নাম বুরাক। আচ্ছা, ওনাকে নিয়ে খুব মাতামাতি। আসলে আমাদের দেশের নায়কদের নিয়ে এতটা মাতামাতি হয়নি যেটা যতটা উনাকে নিয়ে হয়েছে। এর কারণটা কি, আপনি কি মনে করেন? দেখেন আমাদের হচ্ছে যে আমি বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা মার্কেটিং করি, তারপর বিভিন্ন, আমারও কিন্তু ফেসবুক ইউটিউব সব আছে, পাশাপাশি হচ্ছে বিনোদন সাংবাদিকতা করে, আমরা হচ্ছে যে মেধা বুদ্ধিতে না অনেক এগিয়ে। আপনি দেখবেন যে বোরাকের যে মানুষটা, যে বোরাক যে নায়ক বাংলাদেশে এসেছে, তাকে নিয়ে এসেছে কি সিঙ্গার। সিঙ্গার বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, সেখান থেকে তাদের একটা মার্কেটিং প্ল্যান থাকে। আমি কিন্তু বোরাকরে চিনি না, আমি কখনো দেখিনি। সেখানে হয়তোবা তাকে প্রচারের জন্য ধরো যে আপনার প্রতিষ্ঠানকে হচ্ছে সিঙ্গার বিজ্ঞাপন দেয়, আপনার প্রতিষ্ঠান থেকে যদি সাংবাদিক চাওয়া হয় যে আমাদেরকে সাপোর্ট দিলেন, তারপর বিভিন্ন সিঙ্গারের বিভিন্ন শোরুমে কি হাজার হাজার কর্মী আছে না, আচ্ছা। যেটা আমরা কিন্তু একবার দেখেছি যে অনন্ত জলিল সিনেমা কিন্তু তেমন চলে না, কিন্তু সে কি করে, গার্মেন্টস থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তার সিনেমা দেখায়, ব্যবসা সফল দেখিয়ে দেশের বাইরে কিন্তু সে হচ্ছে একটা ভালো, তাদের সেদের যেহেতু হচ্ছে যে বায়ার, দেশের বাইরে বুঝায় যে আমি নায়ক, আমি বাংলাদেশের সুপারস্টার, এভাবে বলে কিন্তু সে তার ইয়েটা হচ্ছে যে আদায় করছে। কিন্তু আসলে বাংলাদেশে অনন্ত জলিলের সিনেমা আপনি দেখছেন কখনো? না। এই যে আপনার সাথে কিন্তু আমার ইয়ে হয়নি, এটা কিন্তু আমার মেধা বুদ্ধি থেকে আপনাকে বলছি যে আপনি অনন্ত জলিলের সিনেমা দেখেননি, নাম শুনলে হাসেন, রাইট অর রং। এখানে আমার কাছে মনে হয় যে এটা মার্কেটিং প্ল্যানিং। এটাই এটাই যে অনন্ত জলিলের প্রসঙ্গ যেহেতু আসলো, সেহেতু আমি জানতে চাইবো, অনন্ত জলিল কি আসলেই ওর গার্মেন্টস এর শ্রমিকদের নিয়ে এসে এই কাজ করে? এটা আসলে আমরা তো দেখিনি, বিষয়টা হচ্ছে যে এরকম হতে পারে, কারণ হচ্ছে দেখেন তার গার্মেন্টসে 2 থেকে 3 হাজার শ্রমিক কাজ এবার করে। ঈদেও মনে হয় ওর একটা সিনেমা রিলিজ হওয়ার কথা রয়েছে, মনে হয় আমি শুনেছিলাম। না, এবার ঈদে রিলিজ হওয়ার কথা নাই, এখন শুটিং চলছে অপারেশন জ্যাকপট, যেটা হচ্ছে বাংলাদেশের আমার বিগ বাজেটের সিনেমা, যেটা দেলাজন জঞ্জু কাজ করছে। ওনার প্রতিটা ছবি বিগ বাজেটের। বিষয়টা শোনেন, ওর মার্কেটিং হচ্ছে যে লেভেলটা এরকম, ধরেন যে যারা গণমাধ্যম আছে, টেলিভিশন, অনলাইন পত্রিকা, সবাইকে কিন্তু সে ইয়ে করে, প্রচারের জন্য টাকা পয়সা দেয়, দিয়ে হচ্ছে কি তার, সে এক জায়গায় গেল, বিভিন্ন টেলিভিশন থাকবে, বিভিন্ন গণমাধ্যম থাকবে, বিভিন্ন হাউকাউ হবে, সে দেখবেন যে একটা কথা বলে ভাইরাল হয়ে গেছে, তার প্রতিটা কথা দেখবেন যে সে ইংলিশ বললে ভুল বলে, আর কথার মধ্যে দেখবেন যে এমনভাবে চেষ্টা করে যেটা ভাইরাল হয়ে যায় আর কি। কিন্তু দিন শেষে বাংলাদেশের সুপারস্টার কিন্তু শাকিব খান, বাংলাদেশের দ্বিতীয় অবস্থান থাকলে সেটা বাপ্পি চৌধুরী, বাংলাদেশে ভালো ভালো নায়ক থাকলে সাইমন, ইমন, তারপর হচ্ছে যে আপনার রোশান, তারপর হচ্ছে যে সিয়াম, আরফিন শুভ, এগুলো ভালো, এগুলো হচ্ছে বাংলা সিনেমার জন্য ঠিক আছে। কিন্তু অনন্ত জলিল হচ্ছে সে নিজের জন্য করছে, নিজের ফায়দা লুটছে, নিজের জন্য ইয়ে করছে, এতে করে হচ্ছে বাংলা সিনেমার জন্য আমাদের ভালো না। আপনি এটা বললেন যে শাকিব খান কি নিজের জন্য ফায়দা লুটতেছে না? ও তো একটা সিনেমার জন্য 1 কোটি টাকা চায়। না, এখানে দেখেন এই বিষয়টা আমি সাকিব ভাইয়ের, আমি বললাম না আমার সাথে তো খুব ভালো সখ্যতা, সেটা হচ্ছে যে যখন জাজ মাল্টিমিডিয়া যখন কাজ করে এসবিএফ এর সাথে, শাকিব খানকে কিন্তু অনেক কম টাকা দিয়ে হয়েছে, এটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। শাকিব খানের 3-4টা সিনেমার জন্য যে টাকা দেওয়া হয়েছে, সে কিন্তু অনেক অনেক কম টাকা পেয়েছে, কিন্তু দেখেন সিনেমাগুলো
10 কোটি টাকা ব্যবসা করেছে, যেটা নবাব, সাকিব, ভাইজান, জাজ কিন্তু দেখেন একটা সিনেমা করার আগে সে 4টা সিনেমা সাইনিং করে নেয়, যে এটা হিট হবে না ইয়ে হবে সেটা পরে, কিন্তু প্ল্যানিং মার্কেটিং জাজ কিন্তু বেস্ট বাংলাদেশে। যখন সিনেমার অবস্থান খুবই করুণ তখন কিন্তু জাজ এসে হাল ধরে। সেখানে আমার কাছে মনে হয় যে শাকিব খানকে 4টা সিনেমায় আজকে যেহেতু আপনার আছে, কিন্তু খুব গোপন একটা খবর যেটা বাংলাদেশের কেউ জানে না, এই প্রথম হয়তো সোনালী নিউজের লাইভে সবাই জানতেছে, সেটা আমি একটু পরে বলবো। সেখানে হচ্ছে যে আপনাকে একটা বিষয় বলবো, খুব কম টাকা দেওয়া হয়েছে। তখন হচ্ছে এসবিএফ হচ্ছে কি, সে কিন্তু টাকা ঠিকই লুটে নিল, শাকিব খানকে আর পালো না। যখন চোরকি, যখন এসবিএফ এর সাথে যাদের একটা সম্পর্ক খারাপ হয়ে গেল, আপনি বাংলাদেশে যত কিন্তু প্রজেক্টর দেখবেন এসবিএফ এর কিন্তু বেশি, সেটা যাদের মাধ্যমে চলতো। যখনই সে টাকাটা কম পেলো, সাকিব দেখলো যে তোমরা লাভবান হলো, আমাকে তো দিলা না, ঠিক আছে, দেখা যাচ্ছে 15 লাখ টাকা দিলেন, আপনি ব্যবসা করলেন 10 কোটি, এটা তো হয় না। তখন কি করলো, এসবিএফ হচ্ছে তার সাকিবের জন্য পাগল হয়ে আছে। আপনি দেখবেন যে চোরকি যতগুলো প্রোডাকশন আছে বাংলাদেশে, চোরকি কোনো প্রোডাকশন থেকে কিন্তু তারা ফিডব্যাক ওরকম পায়নি। আপনি দেখবেন যে যে কোনো অ্যাপসে কোনো কিছু হলে শাকিব খানকে লাগবে। একটা ভালো যদি ধামাকা দেখাতে চান, অ্যাপস নতুন খুলে শাকিব খানের সিনেমা যদি মার্কেটিং করতে পারেন, আপনার কিন্তু 10 কোটি টাকা উঠে আসবে। এরকম শাকিব খানের উপর আছে। শাকিব খান যেমন দেখলো যে এসবিএফ আমার ছাড়া কিছু বুঝতেছে না, তখন সে বললো যে আমি 2 কোটি টাকা নিচে করবো না। কারণ এসবিএফ কিন্তু অনেক টাকা মালিক। এসবিএফ এর কথা যে বাংলাদেশের সিনেমার নাম যদি লাগে, ওদের টাকা বেশি না, ওরা হচ্ছে কালো টাকা সাদা করার জন্য কিন্তু ওদের মূল হচ্ছে প্ল্যানিং। শাকিব খান হলে কি জোয়ারটা বেশি হয়। আপনি দেখবেন যত আপনি 4 কোটি টাকার সিনেমা যাই কিছু করেন, 1,20,00,000-এর উপরে কিন্তু সিনেমার আপনার হচ্ছে হল থেকে আপনি তুলতে পারবেন না। কারণ আমরা তো জানি ওই জায়গাটা, বুকিং এজেন্ট থেকে প্রযোজক পরিচালক, আমরা সব জায়গায় কিন্তু আমরা খোঁজ খবর রাখি। শাকিব খানের টেবিল কালেকশন হচ্ছে 1,20,00,000, আপনি যে সিনেমায় করেন প্রথম। আর যদি প্রথম সপ্তাহে হিট হয়ে যায়, তাহলে আপনি দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আপনি আরেকটা টেবিল কালেকশন পাবেন। সেক্ষেত্রে যেমন দেখছে যে এসবিএফ তো আমাকে ছাড়া বুঝতেছে না, আবার সঙ্গে যোগ হচ্ছে চোরকি, তারপর হচ্ছে শাহরিয়ার শাকিল, এগুলো কিন্তু শাহরিয়ার শাকিল কিন্তু এগুলো নাম মাত্র, টোটাল ইনভেস্ট হচ্ছে যে প্রথম আলো যে চোরকি, চোরকির সাথে এসবিএফ। সাকিব যেমন দেখলো যে এবারে তো সুযোগ, আমাকে তো ইয়ে করা যাবে না, তখন হচ্ছে শাকিব খান বসায় নেয় আর কি। এই হচ্ছে মূল প্ল্যানিং। এতক্ষণ আমরা শাকিব খান নিয়ে কথা বললাম, যে এখন আমরা একটু সিনেমা নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সিনেমা, রাইট, ভারতীয় সিনেমা মনে করেন যে একবারে চোখে বুড়ো আঙ্গুল দেখায় অনন্য মামুন পরিচালক, অনন্য মামুন ভারতীয় সিনেমা বাংলাদেশে নিয়ে আসছেন, অথচ কেউ কোনো কিছুই বলতে পারছেন না, এটার কারণ কি? সেটা হচ্ছে যে আমি কিন্তু অল্প একটু আগে নিউজ করেছি যে এবার মতো প্রথম, এবার শেষবারের মতো ক্ষমা চেয়ে এই সিনেমাটা যে মিস্টার অ্যান্ড মিসেস যে মাহি, এটার কিন্তু আসলে রিলিজের ইয়ে পাইছে। দেখেন আমি পরিচালক খসরু ভাইকে কিন্তু সোনালী নিউজের পক্ষ থেকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বললাম যে ভাই যে বিষয়টা একটু বলবেন, যে আপনারা বলছেন যে অনন্য মামুনের কোনো সিনেমায় আপনারা আর দিবেন না অনুমতি, সেক্ষেত্রে আর দেখলাম যে আপনাদের বুড়ো আঙ্গুল দেখে কিন্তু নিয়ে নিল। বললো যে দেখো, গত ভাষার মাসে একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে যে আপনার নিউজে আমি করেছি, নামটা ভুলে গেছি। তো ওই সিনেমাটা হচ্ছে ভাষার মাসে রিলিজ দেওয়া হবে না বিধায় তখন হচ্ছে যে তাকে হচ্ছে যে আমরা নিষেধ করে দিই। নিষেধ করে দেওয়ার পরে অনন্য মামুন কি করে, তার ভেরিফাইড পেজে এই 19 সংগঠনের নামে হচ্ছে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা ছড়ায়, যেটা আমাকে খোরশেদ আলম খসরু বললো টেলিফোনে। তো বলার পরে হচ্ছে যে তারা আসলে ক্ষিপ্ত হয়েছে যে তাকে আর দেবেই না। তারপরে সে হচ্ছে যে কি করলো, একটা ক্ষমা চেয়ে চিঠি পাঠালো 19 সংগঠনের কাছে। তারপর হচ্ছে ক্ষমা চাওয়ার পরে দেখবেন, আমরা কিন্তু বলছি যে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমাশীল, আপনি যত কিছুই করেন, আপনি যদি হাত ধরে ক্ষমা চাইতে পারেন, সব মাপ। এটা কিন্তু বাংলাদেশের একটা, এটা বাঙালির একটা ইমোশন আমি যেটা মনে করি। কিন্তু সব মিলে একবার ক্ষমা করা উচিত, বারবার না। কিন্তু অনন্য মামুন কিন্তু অনেকবার কিন্তু ক্ষমা চেয়েছে। অনন্য মামুন কিন্তু আমাদের বাংলা সিনেমার জন্য ভালো চায় না, এটা আমি আমার প্রমাণ করে দিচ্ছি। তখন হচ্ছে কি করলো, সে ক্ষমা চেয়ে চিঠি দিল, দেওয়ার পরে গত বৃহস্পতিবার তাকে নিয়ে হচ্ছে যে একটা মিটিং বসার কথা 19 সংগঠনের। এই অনন্য মামুন কি করছে, এই মিটিং এর কথা বলে সেন্সর বোর্ডে সিনেমা পরিদর্শনের জন্য সে কাগজ টাগজ সই করে ফেলছে, যা আসার কথা কিন্তু এফডিসিতে 19 সংগঠনের মিটিংয়ে। এই সময়ে সে এদিকে মানুষগুলোকে ব্যস্ত রেখে সে সেন্সর বোর্ডে হচ্ছে সিনেমা প্রদর্শনের জন্য ইয়ে করছে। খসরু ভাই তো এতে খেপে গেছে, যে বলছে না এই ছেলে তো হচ্ছে একটা মানে প্রতারক, জালিয়াতি করতেছে, এই দুরন্ত চালাক, একে কোনোভাবে দেওয়া হবে না।
পরে কি করছে, সে আবার আসে হাত পা ধরা শুরু করেছে যে আমার এটা শেষবারের মধ্যে দেন, আমি আর কখনোই আর সিনেমা নিয়ে আসবো না, এইটাই সব বলে খোরশেদ আলম খসরু তো সবাই মিলে বসে যে ঠিক আছে, তাকে শেষবারের মতো এবার অনুমতি দেওয়া হলো, যেহেতু সিনেমাটা নিয়ে এসে ফেলছে, কান্নাকাটি করতেছে, লসের বিষয়টা দেখাইছে, তাকে হচ্ছে শেষবারের মতো এবার হচ্ছে অনুমতিটা দেওয়া হয়েছে। কিন্তু এই অ্যাকশন কাট আর অন্যান্য মামুনের কোনো মানে যদি নামে যদি কোনো বিদেশি সিনেমা আনা হয় তাকে আর অনুমতি দেবে না। এটা হচ্ছে যে আমার সাথে খসরু ভাইয়ের যে টেলিফোনের কথা, সেটা এই তার মানে হাত পা ধরে যে অনুরোধ, ক্ষমা চাওয়া, এইগুলো বলার কারণে আসলে তাকে শেষবারের মতো অ্যাকশন কাট এবং অনন্য মামুনের ব্যানারে এই সিনেমাটা দেওয়া হয়েছে। তো এটা আমি তাকে এটাও বলেছি যে সে যদি জালিয়াতি করে অন্য প্রতিষ্ঠানের নামে সে যদি আবার করে, বসে সেই বিষয়টা তো আমরা খতিয়ে দেখবো, কিন্তু তাকে আর বিদেশি সিনেমা আনার বিষয়ে তাকে হচ্ছে আমরা অনুমতি দিব না। বরং তার যতগুলো সিনেমা আমরা দেখেছি, বাংলা সিনেমা যতগুলো করেছি সবগুলো কিন্তু ফ্লপ। ফ্লপ। হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বিদেশি সিনেমা যতগুলো বাংলাদেশে এসেছে সবগুলো ফ্লপ, তারপরেও কিন্তু উনি আনছেন। সেটা আমার কাছে মনে হয় কি জানেন, এটা হচ্ছে বিদেশি সিনেমার একটা চক্রান্ত। আর এটা আসলে সে বিদেশি সিনেমায় এজেন্ট হতে পারে। সে তো, আমি তো বলবো যে তার বাড়ি কিন্তু বগুড়া, হয়তোবা সরকারের মান ক্ষুণ্ণ করার জন্য হয়তোবা তার একটা পলিসি, তার পিছনে পিছনে তার ইন্ধনদাতা আছে তার। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনন্য মামুনের নিজের সিনেমা কখনো ব্যবসা থেকে টাকা ওঠেনি, সেই মানুষটা বিদেশি সিনেমা এনে লস করছে, তার মানে সে তার, আপনি কি নিজের পকেটের টাকা দিয়ে আপনি একটা সিনেমা লস করে আপনি কি এই জায়গায় থাকতে পারবেন? না, না। আচ্ছা, তারপরে আরেকটা আরেকটা তার নামে অভিযোগ, বিশাল একটা অভিযোগ, যেটা হচ্ছে যে সোনালী নিউজের মাধ্যমেই সবাই জানবে। আরেকটা অভিযোগ হচ্ছে এরকম, সে শাকিব খানের একটা সিনেমা নবাব এলএলবি নামে একটা সিনেমা করেছিল, সেটা হচ্ছে যে তার একটা অ্যাপস খুলেছিল, অ্যাপসটার নাম আমি জানি না। এই অ্যাপসের মালিক ছিল এক প্রযোজক, প্রযোজকের 8 কোটি টাকা নিয়েছে অ্যাপস বানাবে, বানানোর পরে তারা হচ্ছে যে ভাগাভাগি করবে 50-50। কিন্তু সেখানে আমরা যে সূত্রে খবর পেয়েছি সেখানে জেনেছি যে তিনি হচ্ছে যে 60-40 করে নিয়েছে। সিগনেচারের সময় অনুমান করছে 60%, আর ওই প্রযোজকের নাম হচ্ছে 40%। টাকা গান, টাকা কিন্তু ওই প্রযোজকের 8 কোটি টাকা। সে যখন হচ্ছে যে যখন কাগজপত্র দেখাতে চাইলো, দেখাতে পারবো যে অনন্য মামুন 60%, ওই প্রযোজক 40%, তাহলে মালিককে অনন্য মামুন। অন্য মামুন। এই 8 কোটি টাকা, এই 8 কোটি টাকা এই প্রযোজককে ফেরত দেয়নি। তখন হচ্ছে যে ওই প্রযোজকের মেয়ে বলছে যে বাবা দরকার নেই, বা আমাদের প্রচুর টাকা আছে, কিন্তু এরকম চিটার একটা লোকের সাথে তুমি আর মিশো না। এই লোকটা একটা টাকাও এখনো পর্যন্ত পায়নি, যেটা এই যে অ্যাপসটা কিন্তু তার নিজের নামে আছে। এই লোকটাকে পুরো একদম পথে বসে দিই। এই এত মানে জালিয়াতি করে এই লোকটা মানে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করছে, তারপরেও কেন তার বিচার হচ্ছে না আমি জানি না, কিন্তু আমার চোখে এই লোকটা ভালো না। এর পেছনে ইন্ধন কে দিচ্ছে আপনি মনে করেন? ইন্ধন আসলে, ইন্ধন যারা দিচ্ছে, দর্শক আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা ইন্ধন দিচ্ছে তারা আমাকে চেনে, কিন্তু আমি নাম বলতে পারবো না। তার পেছনে লোক আছে কারা, এটা আমি জানি, কিন্তু আমি বলবো না। আচ্ছা, যাই হোক, আমাদের সর্বশেষ প্রশ্ন এটা খুবই একটা মর্মান্তিক, যেটা বেশ টানা প্রায় 11 দিন ধরে এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি রয়েছে আমাদের দারুচিনি দ্বীপ সিনেমার সীমানা। হ্যাঁ, সীমানা। অথচ তার পাশে কেউ নেই। অনেক টাকা খরচ হয়েছে, ওর বাবা বাবা বাচ্চা স্বজনরা সবাই কান্নাকাটি করছে, কিন্তু ওর পেছনে কেউ নেই। এটা আসলে কারণ কি? কেউ নেই, এটা আসলে ভুল ধারণা। কারণ হচ্ছে যে আর্টিস্ট অ্যাসোসিয়েশনে যে আছে তারা, নাসিম ভাই, আমরা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছি, তারা কিন্তু আছে, তাকে কিন্তু আসলে বাঁচানোর চেষ্টা কিন্তু করছে। দেখেন এখন আপনি বলেন যে ঢাকা মেডিকেলে তিনি আছেন, তা নাসিম ভাইয়ের সাথে কিন্তু আমরা যোগাযোগ করেছি, নাসিম ভাই যথেষ্ট চেষ্টা করছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে। কারণ বিষয়টা হচ্ছে যে এটা তো অসুস্থতা আসলে তো আমাদের হাতে না, আল্লাহ তো সবকিছু দেখেন, কে কার কিভাবে মৃত্যু হবে, কে কিভাবে জীবনযাপন করবে, তো তার হাতে নির্ধারণ করা। আমরা মাত্র একটা উছিলা, আমরা আসলে বাঁচানোর চেষ্টা করি। আমরা আমরা যেটা জেনেছি যে তাকে কিন্তু অনেকেই সাহায্য সহযোগিতা করেছে, এবং নাসিম ভাই কিন্তু সর্বাত্মক তাদের সাথে টাচে আছে, ফ্যামিলির সাথে যোগাযোগ করছে। সে বিষয়ে বলবো যে আসলে আমরা দোয়া করি যে সীমানা যেন আমাদের মাঝে আবার ফেরত আসে, এটা অবশ্যই আমরা চাইবো, দোয়া তার জন্য। কিন্তু আমরা যেটা যেটা বলবো যে সে এরকম সবার না হোক, কারণ হচ্ছে একটা
যে অসুস্থ মানুষ, আমরা কিন্তু সবসময় দেখবেন যে বাংলাদেশে এটা কিন্তু মিথ্যা। আপনি যত যত একদম চেনেন না, জানেন না, আপনি যদি জেনে থাকেন যে ওই লোকটা অসুস্থ, আপনি তার জন্য মন থেকে দোয়া করেন, আপনি সাহায্য সহযোগিতা কিন্তু করার আপ্রাণ চেষ্টা করেন, করেন কিনা। কিন্তু বিষয় হচ্ছে সেটা, এটা তো টোটালি আমাদের দোয়া ছাড়া আসলে কিছু না। চিকিৎসকরাও জানিয়েছেন প্রার্থনা করা ছাড়া আর কোনো হ্যাঁ, এটা হচ্ছে আমরা দোয়া করি আসলে সীমানা আমাদের মধ্যে আবার ফেরত আসুক, এটা অবশ্যই তার জন্য আমাদের মন থেকে দোয়া। কিন্তু যা বলছে কেউ নাই, এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের দেশটা কিন্তু এমন, আমরা দেখেন বিপদে পড়লে আমরা সরকার প্রধান দেখি না, আমরা নিজেই কিন্তু লাফিয়ে পড়ি। আমরা দেখবেন যে সিলেটে যে ভয়াবহ বন্যা, আমরা যে পরিমাণ মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, অন্যভাবে কে করেছে এটা কিন্তু নাই। দেখেন যে যে রেমাল যে ঘূর্ণিঝড়, আমরা যে পরিমাণ মানুষকে সাহায্য সহযোগিতা করছি, এটা আসলে আমি বিশ্বাস করি না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা মন থেকে দোয়া করি যে সীমানা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক। আমরাও এই দোয়া করি। এই ছিল আমাদের আজকের বিনোদন নিয়ে খুঁটিনাটি কিছু আলোচনা। আবার আমরা হাজির হব আপনাদের কাছে। এতক্ষণ পর্যন্তই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।